আসসালামু আলাইকুম। চলো বিদ্রোহ ঘোষণা করি সমস্ত অন্যায় ও বিচারের বিরুদ্ধে। কথা বলবো বিদ্রোহী কবিতা নিয়ে। আহ গুরুত্বের বিচারে এটা 3, 4 সব স্টার দেওয়া যায় প্রশ্ন না আসলেও, কারণ এখান থেকে এমসিকিউ প্লাস রিটেন দুই সম্ভাবনাই সমান। আচ্ছা, এখন আসো প্রশ্ন কেমন আসছে দেখি। রাজশাহী ইউনিভার্সিটিতে 14 বার, চিটাগং বিশ্ববিদ্যালয়ে 7 বার, জাহাঙ্গীরনগরে 9 বার, জিএসটিতে 1 বার। এটা সিলেবাসে আসছে, খুব দেরি হয়নি, অল্প কয়েকদিন আগের কথা, তাই না? এবং সিলেবাসে আসার পর থেকেই প্রশ্ন হওয়া শুরু হয়েছে। তো গুরুত্ব দিয়েই দেখো আর কি। আসো মামা, এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতের অনাতুর্য, পংক্তিতে প্রতিফলিত হয়েছে কবির প্রেম ও আত্মজাগরণ। কবির প্রেম ও বিনাশী সত্তা, কবির প্রেম ও সংশয়, কবির বিনাশী সত্তা ও আত্মজাগরণ। এটা বোঝার আগে তোমাদেরকে বুঝতে হবে যে কবিতার যে অনেকগুলো ইয়ে আছে, তোমার পরিভাষা আছে, তার মধ্যে একটা পরিভাষা হচ্ছে প্যারাডক্স। তো প্যারাডক্স বলতে কি বোঝায় এটা একটু জানতে হবে। এটা যদি বুঝতে পারো বা জানতে পারো, তাহলে বাদ বাকি জিনিসগুলো খুব সহজে বুঝতে পারবা। হোয়াট ডাজ ইট মিন বাই প্যারাডক্স? চলো আমরা একটু প্যারাডক্স নিয়ে কথা বলি। ইংলিশে বলি কথাটাকে প্যারাডক্স। হ্যাঁ, প্যারাডক্স যদি এমন হয়, ধরো যে পরস্পর বিপরীতমুখী জিনিসের পাশাপাশি অবস্থান থাকে, তখন তাকে প্যারাডক্স বলা হয়। আমি আবারও বলছি, যদি এমন হয় পরস্পর বিপরীতমুখী জিনিসের পাশাপাশি অবস্থান থাকে, পরস্পর বিপরীতমুখী বিষয়ের পাশাপাশি অবস্থান, পাশাপাশি অবস্থান, এমন হলে তাকে বলা হয় প্যারাডক্স। এখন এই জিনিসটাকে আরেকটু ক্লিয়ারিফাই করি, মনোযোগ দিয়ে, জায়গাটা কঠিন, যত সহজ মনে করতে তত সহজ না। যেমন ধরো ওখানে বলা আছে এক জায়গায় একটা প্যারাডক্স এমন, আমি সৃষ্টি, তারপরে আবার বলা আছে আমি ধ্বংস। আচ্ছা, আরেক জায়গায় বলা আছে আমি লোকালয়, তারপরে বলা আছে আমি শ্মশান। এখন দেখো এখানে পরস্পর বিপরীতমুখী জিনিসের পাশাপাশি অবস্থান হয়েছে কিনা। আমি সৃষ্টি, আমি ধ্বংস, তাহলে যেটা সৃষ্টি তার বিপরীতে হচ্ছে ধ্বংস। সো ইটস এ প্যারাডক্স। আচ্ছা, আমি লোকালয়, আমি শ্মশান। লোকালয়ে থাকে জ্যান্ত মানুষ, শ্মশানে থাকে মরা মানুষ, তো এটাও একটা প্যারাডক্স। এখন এই কবিতার মধ্যে আরো আরো কত প্যারাডক্স আছে তুমি একে একে খুঁজে বের করো, এটা তোমার রেসপন্সিবিলিটি। আমি তোমাকে প্যারাডক্স দেখাই দিলাম। এখন আমি বলছিলাম প্যারাডক্স যথেষ্ট কঠিন জিনিস, কেন কঠিন বলছিলাম এটাকে? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে তুমি প্যারাডক্স বুঝতেই পারবা না, এটা যে প্যারাডক্স তুমি ধরতে পারবা না। এটা হয়তো ধরতে পারবা যে মামা, এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতের অনতুর্য, এক হাতে বাঁশি আছে আর এক হাতে তরবারি আছে, তো বাঁশি প্রেমের বাঁশি, বাঁশিতে থাকে সুর, সুর হচ্ছে প্রেমের, মানে এটা পৌরাণিক অনুষঙ্গ। তো এখানে গ্রিক পুরাণ এবং হিন্দু পুরাণ এই দুইটা মাইথোলজি থেকে উপাদান সংগ্রহ করা হয়েছে। তো হিন্দু পুরাণে দেখা যায় কৃষ্ণ তার বাঁশির সুর দ্বারা রাধাকে আকর্ষিত করেন। তাহলে এখানে বাঁশি হচ্ছে সোজা কথায় প্রেমের প্রতীক, আর রণতুর্য, তুর্য শব্দের অর্থ হচ্ছে তরবারি, কৃপান, তলোয়ার, অসি। তো এটা হচ্ছে রণতুর্য, মানে হচ্ছে যুদ্ধের তরবারি। তাহলে এটা দিয়ে প্রেম, এটা দিয়ে যুদ্ধ। তো প্রেম আর যুদ্ধ দুটো একসাথে হইতে পারে না, দুটো ভিন্ন জিনিস। নরনারীর প্রেম একে অপরকে কাছাকাছি রাখতে চায়, আর যুদ্ধের ময়দান তার ঠিক উল্টা। তুমি যুদ্ধের ময়দানে গেলে প্রেম করতে পারবে না, প্রেম করলে যুদ্ধের ময়দানে যেতে পারবে না। তাহলে এখানে আছে হলো বাঁশের বাঁশরি মানে হচ্ছে প্রেম, আর রণতুর্য মানে হচ্ছে যুদ্ধ। এটা একটা প্যারাডক্স, একদম পরিষ্কার প্যারাডক্স। আচ্ছা, তার থেকেও এই কবিতার সব থেকে কঠিন প্যারাডক্স যেটা, সেটা হচ্ছে এটা, আমি অবসান নিশাবসান। এটা হচ্ছে এই কবিতার সব থেকে কঠিন প্যারাডক্স। এমনকি এটা নিয়ে আমাকে কয়দিন আগেও একজন প্রশ্ন করছে যে ভাইয়া এটা প্যারাডক্স হবে কিনা।
100% এটা প্যারাডক্স। কিভাবে এটা প্যারাডক্স আসো বুঝাই দিচ্ছি। দেখো আমি অবসান নিশাবসান, তাইলে এই অবসান আর নিশাবসান দুটার মধ্যে পার্থক্য আছে কিনা? অবসান মানে হচ্ছে শেষ, লাস্ট প্রান্ত, বুঝতে পারছো? মিশে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া। আর নিশাবসান মানে হচ্ছে, নিশা শব্দের অর্থ রাত, নিশাবসান মানে রাতের অবসান, মানে নতুন ভোর, নতুন সূর্যোদয়, মানে নতুন দিন, নতুন দিন, আশার আলো। আর অবসান মানে ধ্বংস। তাহলে এটা ধ্বংস, এটা সৃষ্টি। এটা হচ্ছে এই যে এই প্যারাডক্সটা আছে হুবহু যে লাইনে, এটারই আরেকটা ফর্মের প্যারাডক্স। এটা আমি অবসান নিশাবসান, আমি সৃষ্টি আমি ধ্বংস, আমি লোকালয় আমি শ্মশান, এগুলো সবগুলো প্যারাডক্স। এই কবিতা আরো প্যারাডক্স আছে, তো মাথায় রাখবা। কবিতার ক্ষেত্রে যদি, এটা গদ্যের ক্ষেত্রেও হয়, পরস্পর বিপরীতমুখী জিনিস যদি এক জায়গায় থাকে তখন সেটাকে প্যারাডক্স বলে। যেমন আমি রাত, আমি দিন, আমি সাদা, আমি কালো, আমি আকাশ, আমি পাতাল, আমি বড়, আমি ছোট, ইত্যাদি ইত্যাদি। ওকে, এরপরে আসো যেখানে এবার কবির এই প্যারাডক্স থেকে আমরা একটু উত্তরটা নিব। মামা এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য, পংক্তিতে প্রতিফলিত হয়েছে কবির প্রেম ও আত্মজাগরণ। কবির প্রেম ও বিনাশী সত্তা, প্রেম ও বিনাশী সত্তা, এটা বেশি উত্তর ভালো। বিনাশী সত্তা মানে রণতুর্য, ধ্বংস করে ফেলাবো। ময়মনসিংহের ভাষায় যদি বলি যে তোরে কাইটাল বাম, তোরে কুইটাল বাম, শেষ করে দিবে, একদম ধ্বংস করে দেবো, মানে বিনাশী সত্তা। আর প্রেম মানে বাঁকা বাঁশের বাঁশরি। তাহলে এক জায়গায় একই চরিত্রে একই ব্যক্তির মধ্যে দুটো জিনিস। এবং যদি এই প্রশ্ন আসে তোমাদের যে বিদ্রোহী কবিতায় কবির সত্তার কয়টা দিক প্রকাশিত হয়েছে, দুইটা। একটা হচ্ছে কবির প্রেমিক সত্তা, একটা হচ্ছে কবির বিদ্রোহী যোদ্ধার সত্তা। এই দুটোকেই কবি কবিতার মধ্যে প্রকাশ করেছেন। কাজী নজরুল ইসলামের মৃত্যু হয় বাংলা সনের কত তারিখ? 11 চৈত্র, 12 ভাদ্র, 16 আষাঢ়, 20 শ্রাবণ, 12 ভাদ্র। বই থেকে হুবহু প্রশ্ন। এখন বলো, কবি পরিচিতি পড়বা না পড়বা না? নাকি পড়তে বললে বলবা ভাই এত সাল এত তথ্য কেমনে মনে রাখবো? মনে রাখতে হবে, একটু পরিশ্রম করতে হবে। অরফিয়াস কোন পুরাণের চরিত্র? গ্রিক, মিশরীয়, পারস্য, রোমান? গ্রিক। অরফিয়াস যন্ত্র সঙ্গীতে পারদর্শী ছিলেন, সুরের ইন্দ্রজাল সৃষ্টি করতে পারতেন। এবং তার যে ইউরিডিস, এই ইউরিডিসকে, ইউরিডিস তার প্রেমিকা ছিল, এবং মৃত ইউরিডিসকে তিনি কি করে ফেলেছিলেন? জ্যান্ত করে ফেলেছিলেন। এবং কবিতায় বলা আছে যে সামান্য ভুলের কারণে তিনি কি করেননি? ইউরিডিসকে আর পাননি আলটিমেটলি। বিদ্রোহ কবিতায় কবি পথিক কবির গভীর রাগিনী, পথিক কবির গভীর রাগিনী, রাগিনী শব্দের অর্থ হচ্ছে সুর। পথিক কবির গভীর রাগিনী কবি নিজেকে বলেছেন। ওকে, অর্থাৎ তিনি নিজেকে যে যে সত্তায় পরিচিত করছেন তার মধ্যে এটা একটা সত্তা, এ হচ্ছে কথা। এরপরে দেখো, বিদ্রোহী কবিতা কবি নিজেকে ক্রন্দন শ্বাস বলেছেন কার? বিধবার বুকে, বিধবার বুকের ক্রন্দন শ্বাস। অর্থাৎ তিনি তো এখানে মাজলুমের পক্ষে কথা বলেছেন, তাই না? যারা জুলুমের শিকার হয়েছে, যারা অত্যাচার শোষণের শিকার হয়েছে তাদের পক্ষে কথা বলেছেন। তো এটাই হচ্ছে বিধবার বুকে ক্রন্দন শ্বাস। আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচন্ড। এখানে প্রণব নাদ কথাটির অর্থ গ্রীষ্মের দাবদাহ, প্রচন্ড নিষ্ঠুর, মরুভূমির উত্তাপ, ওঙ্কার ধ্বনি। ওঙ্কার ধ্বনি, ওঙ্কার ধ্বনি হচ্ছে হিন্দু ধর্ম অনুযায়ী এটার ব্যাখ্যা ঈশান কোণে। ঈশান হচ্ছে আহ উত্তর এবং পূর্ব কোণ দুটার মাঝামাঝি যে কোণটা, এটা ঈশান কোণ। ওখান থেকে আসা ওং ধ্বনি, অতি শক্তিশালী ধ্বনি। আবার ঈশান শিবের আরেক নাম, বুঝতে পারছো? তো ওই অর্থে আবার শিবের যে তোমার হাতের যে হচ্ছে ইয়াটা যেটা দিয়ে সাউন্ড করে, কি যেন বলে, চক্র মহাশঙ্খ, সেই শঙ্খের ধ্বনি। তো দুইভাবে তুমি ব্যাখ্যা করতে পারো। আমি প্রণব নাদ প্রচন্ড, সেই প্রণব নাদ মানে হচ্ছে ওঙ্কার ধ্বনি, অতি শক্তিশালী ধ্বনি। বিদ্রোহী কবিতায় বিশিষ্ট মুনি দুর্বাসার মায়ের নাম কি? ইন্দ্রাণী, তিয়াসা, পূরবী, অনুসোয়া। দুর্বাসার মায়ের নাম হচ্ছে অনুসোয়া। আহ আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য। তো দুর্বাসার প্রসঙ্গ এখানে কেন আসছে, এটা একটা প্রশ্ন। কবি যে প্রসঙ্গগুলো আনছেন প্রত্যেকটা তো লজিক্যাল, আন্দাজিত কোনো প্রসঙ্গকে এখানে আনা হয় নাই, এটা তো বুঝতে পারো। এখন খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি হল বলরাম স্কন্ধ, এগুলোর অর্থ কি?
উনি ওনার বিদ্রোহী সত্তার যে রূপ বা অবয়ব রচনা করেছেন, বিদ্রোহী কবিতা যখন উনি লেখেন, বিদ্রোহী কবিতা তো লেখা হয়েছে 1921 সালের ডিসেম্বর মাসে। তো ইয়াং মানুষ, টকবগে রক্ত নজরুলের, রাত্রেবেলা এই কবিতা লিখেছেন এক রাতে ঝড়ের রাত। কমরেড মুজাফর আহমেদ তখন নজরুলের রুমমেট। মুজাফর আহমেদ সে স্মৃতিতে লিখছেন, সকালবেলা আমাকে নজরুল ডেকে তুলে বলল, মুজাফর দেখো একটা কবিতা লিখেছি। তো মুজাফর আহমেদ লিখতেছেন, তারপরে দেখলাম এটা কাগজে পেন্সিলে লেখা এই কবিতাটা। নজরুল ব্যাখ্যা দিচ্ছেন নিজেই, আমি দোয়াতে চোবাবো তারপরে লিখবো এত ধৈর্য আমার ছিল না। আমার মধ্যে কবিতার বান আসছিল, বন্যার মতো আসতেছিল এই অনুভূতিগুলো। আমি এই জন্য দোয়াতে লিখিনি, পেন্সিল দিয়ে লিখেছিলাম। বিশাল এক কবিতা, প্রায় 150 লাইনে। তোমাদের তো 3 ভাগের 1 ভাগ তোমাদের বইতে দেওয়া। তো তারপরে মুজাফর আহমেদ বললেন, এই কবিতা পড়লাম, পড়ার পরে মনে হলো তো মারাত্মক জিনিস, এটা প্রকাশ করতে হবে। তারপরে তিনি প্রকাশের ব্যবস্থা করলেন পত্রিকায়। তো এখন উনি যে ওনার বিদ্রোহী সত্তার ভিত রচনা করেছেন, দেখো ওনার বিদ্রোহ মূলত অন্যায়, অবিচার, শোষণ, নিপীড়ন, বঞ্চনার বিরুদ্ধে। আর যদি সরাসরি এক কথাই বলি তাহলে ব্রিটিশদের বিরুদ্ধে, সোজা কথা শেষ। ব্রিটিশদের বিরুদ্ধে, কারণ এই কবিতার শেষের দিকে আছে, যদি পড়তে পড়তে যাও, তোমাদের বইতে তো সব দেওয়া নাই, ওখানে বলা আছে যে আমি বিদ্রোহী ভিগু, ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন, আমি শক্তা ভানা হেয়ালে বিধির বক্ষ করিব ভিন্ন। এই যে ভিগু, আমি বিদ্রোহী ভিগু, ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন, কোথাও কোথাও এটা ভৃগু এরকমও লেখা আছে বানানটা। যাই হোক, হিন্দু পুরাণ মতে যে এই ভিগু একজন মুনি, উনি দেখতে চেয়েছিলেন ভগবানের কোন রূপে ভগবান বেস্ট, ব্রহ্মা, বিষ্ণু, শিব এরকম। তো উনি ভগবান যখন বিষ্ণু রূপে, তখন তিনি ভগবানকে ঘুমন্ত অবস্থায় পান এবং ক্রোধান্বিত হয়ে তার বুকে পা দিয়ে আঘাত করেন। বিষ্ণু ঘুম থেকে উঠে বলেন, এটা তো পুরাণের কথা, ঘুম থেকে উঠে ভিগুকে বলেন, আহা তুমি অতিথি, আমার এখানে আসছো, আমি বুঝতে পারিনি, ঘুমাইছিলাম। তারপরে তাকে অনেক আহ আপ্যায়ন করছিলেন ভিগুকে। পরে ভিগু ফিরে এসে বলছেন যে বিষ্ণু এই রূপেই তিনি সব থেকে বেশি সুন্দর, কোমল, শান্ত। যাই হোক, তা এখন তাহলে ভিগু কি করেছিল, কথাটা আসছে কোথা থেকে? ভিগু ভগবানের বুকে পা দিয়ে লাথি দিছিল, পুরাণ এটাই বলা আছে। তারপরে ভগবান তার সাথে কি করেছিল, অতি চমৎকার আচরণ করেছিল। এখন কবি এই কথাটাকে কবিতায় বলেছেন, আমি বিদ্রোহী ভিগু, ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন। পরের লাইনে বলছেন, আমি শোকতাপ হানা হেয়ালে বিধির বক্ষ করিব ভিন্ন। নিজেকে বলেছেন ভিগু, আর ভগবানের বুকে পদচিহ্ন অর্থাৎ পা দিয়ে আঘাত করতে চাইছেন। তাহলে এখানে পরের লাইনে তার ব্যাখ্যা যদি দেখো, আমি শোকতাপ হানা হেয়ালে বিধির বক্ষ করিব ভিন্ন, বক্ষ ভিন্ন করবো মানে এদিক দিয়ে ছুরি ঢোকাবো, এদিক দিয়ে বের করবো। মানে ব্রিটিশরা এখানে খেয়াল খুশি মতো যা তা আইন প্রচলন করত। তার মধ্যে একটা হচ্ছে 1793 সালের সূর্যাস্ত আইন। এটা তোমরা প্রত্যেকে জানো, যেহেতু তোমরা একটা নাটক পড়ে আসছো 9-10-এ, বহিপীর। এই চিরস্থায়ী বন্দোবস্ত, এটারই রেজাল্ট ছিল সূর্যাস্ত আইন। সেখানে বলা হয়েছিল যে জমির মালিকানা, জমিদারি জমিদারদেরকে দিলাম, তবে দিনের একটা নির্দিষ্ট অংশে, একটা বছরের নির্দিষ্ট দিনে খাজনা পরিশোধ না করলে তার জমিদারি নিলামে উঠবে। কারণ একটা দিন দিয়ে সেদিন খাজনা পরিশোধ না করলে জমিদারি নিলামে উঠবে, এক ধরনের নৈরাজ্যের কথাবার্তা না, যা খুশি তা। এই জন্য উনি বলছেন, আমি হেয়ালি বিধির পক্ষ ভিন্ন করব, অর্থাৎ ব্রিটিশদের বুকে পা দিব, ব্রিটিশদের বুককে দ্বিখণ্ডিত করে ফেলবো, এদিকে ছুরি ঢুকে ওইদিক দিয়ে বের করব। নিজে ভিগু হয়ে ব্রিটিশদের বুকে, এই দেশের শাসক হিসেবে তাকে ভগবান বলে, তার বুকে উনি ছুরি দিতে চাইছেন, তার বুকে পা দিয়ে আঘাত করতে চাইছেন। কত মারাত্মক কথা, কত শক্তির বহিঃপ্রকাশ। এই জন্য এত এত ক্যারেক্টার গুলোকে নিজের মধ্যে ধারণ করেছেন, এই কারণেই উনি নিজের বিদ্রোহী সত্তাকে অনেক শক্তিশালী রূপে দেখাতে চাইছেন, দ্যাটস ইট। আর দুর্বাসার কাহিনী তো জানোই, পান থেকে চুন খসলে সবারই তিনি একদম নাচায় ছাড়তো। নিজের স্ত্রীকে বলছিল যে আমি তোমার 100 বার পর্যন্ত অপরাধ করলে ক্ষমা করব, এরপরে করলে খবর আছে। তো 100 বারের পরে যখন 101 বার যখন তার স্ত্রী অপরাধ করছে, তখন তাকে শাপ দিয়ে, মানে অভিশাপ দিয়ে পুরাই ছাই করে দিছে। তো আমি এটা পড়ার পরে আমার যেটা পার্সোনালি মনে হয়েছে সেটা হলো এই, যে এই ভদ্রলোক 100 বার পর্যন্ত ক্ষমা করছে, তারপরে তাকে খেপা বলতে হবে কেন? এত প্রচন্ড ধৈর্যশীল, 100 বার ক্ষমা করে কিভাবে? ও তো 10 বারের পরেই হেস্তনেস্ত করে দেওয়া উচিত ছিল, ঠিক না? আচ্ছা আসো, পরের অংশে চলে যাব।
তাহলে এই কবিতায় যে খেপা দুর্বাসার কথা আসছে যে মুনি, তার মায়ের নাম অনুসয়া। আচ্ছা, তারপরে কৃপান শব্দের অর্থ কি? কৃপান মানে হচ্ছে তলোয়ার। কৃপান আর কৃপন এক জিনিস না, দুটো আলাদা জিনিস। কৃপান মানে তলোয়ার, আর কৃপন মানে হচ্ছে তো কৃপন, যে হচ্ছে খরচ করতে চায় না, তাই না? সারা জীবনই ওর পকেটে 2 টাকা থাকে এবং বন্ধুদের সাথে ঝালমুড়ি আর আইসক্রিম খাওয়ার বলবো, হ্যাঁ দোস্ত আমি আজকে তো মানি ব্যাগ আনতে ভুলে গেছি, ছ্যাঁচ্ছর। আচ্ছা, তারপরে আসো, বিদ্রোহী কবিতায় অরফিয়াসের পিতা কে ছিলেন? জিউস, ইগ্রাস, প্রমিথিউস, সিসিফাস? ইগ্রাস, ইগ্রাসের সন্তান। হ্যাঁ, এটা গ্রিক মাইথোলজির ক্যারেক্টার, মাথায় রাখবা। হল শব্দটি বিদ্রোহী কবিতায় কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? লাঙ্গল, কাজের সমাপ্তি, হলাহল, কোনটি নয়। লাঙ্গল। আমি হল, বলরাম স্কন্ধে, মানে বলরাম যে অস্ত্রটা ধারণ করতো সেটা হচ্ছে লাঙ্গল। হিন্দু পুরাণে দেখবা এক একজনের এক একটা অস্ত্র, কারো চক্র, মহাশঙ্খ, কারো গদা, কারো হল, কারো কুড়াল ইত্যাদি। তো বলরামের যে অস্ত্র ছিল সেটা হচ্ছে হল বা লাঙ্গল। এখন কোনটাকে হল বলে, পুরাটা কিন্তু না, লাঙ্গলের পুরো অংশ হল না। আমি তোমার বোঝানোর চেষ্টা করি, আমি ভালো আঁকতে পারি না, তাও চেষ্টা করি। এটা হচ্ছে লাঙ্গল, হ্যাঁ। এই জায়গাটা এরকম ধারালো থাকে, এইটাকে হল বলে মূলত, বুঝতে পারছো? আর এটা হচ্ছে লাঙ্গলটা, ওইটা হচ্ছে হাতল, এখানে কৃষক ধরবেন। আর এই অংশটা জোয়ালে বাঁধা থাকবে গরুর কাঁধের উপরে, গরু টানবে, এটা দিয়ে ধাক্কায় মাটি উপড়ায় নিয়ে যাবে। এটা এতটা নিচের দিকে না, যে বলছিলাম আমি ভালো আঁকতে পারি না। এটা হচ্ছে কিছুটা এরকম, বুঝছো? এটাকে মূলত হল বলে, মানে যে অংশটা মাটিটাকে উপড়ায় ফেলে এটা হল, লাঙ্গলেরই অংশ আর কি। আমাদের এলাকায় আঞ্চলিক ভাষা আমরা একে ইস বলি, লাঙ্গলের ইস, যে ওটা বেশি ধারালো হয়। তো এটা ব্যবহার করতেন কে? ব্যবহার করতেন হচ্ছে বলরাম। আমি হল বলরাম স্কন্ধে। আচ্ছা, এখন বলরামের কাঁধে, স্কন্ধে উনি এটা ইউজ করতেন। আচ্ছা, পরের লাইনটা দেখো কত ডেঞ্জারাস। উপরে ফেলিব অধীন বিশ্ব নব সৃষ্টির মহানন্দে। চিন্তা করছো, 22 বছর বয়সে একটা ছেলের এই লেভেলের ট্যালেন্ট, এগুলো আসলে গড গিফটেড, এগুলো অর্জন করা মুশকিল, পারবা না তুমি। তুমি ইচ্ছা করে ফুটবল খেলোয়াড় হইতে পারবা, মেসি হইতে পারবা না ভাই, রোনালদো হইতে পারবা না, ওগুলো অন্য লেভেলের হিসাব কিতাব। কবিতাটা তুমি লিখতে পারবা, চাইলে নজরুল হইতে পারবা না, কারণ 1921 সালের ডিসেম্বরে লেখা কবিতা, 1899 সালে তার জন্ম, এর মানে 22 বছর বয়সের যুবক। কিন্তু কবিতার ভাববস্তু দেখো, এটা নিয়ে এখন 70-80 বছর বয়সের লোক ডিগ্রি করে শেষ করতে পারতেছে না। উপরে ফেলিব অধীন বিশ্ব নব সৃষ্টির মহানন্দে, অধীন মানে পরাধীন বিশ্ব, এটাকে আমি উপরায় ফেলাবো নব সৃষ্টির মহানন্দে, অর্থাৎ আমি আমার লাঙ্গল দিয়া অধীন বিশ্বকে উপরে ফেলবো, ফেলে আমি নব সৃষ্টির মহানন্দ, অর্থাৎ নতুন সৃষ্টি, নতুন পৃথিবী সৃষ্টি করব। সোজা কথা, পরাধীন ভারতকে স্বাধীন করে ফেলবো। বুঝছো এবার? এরপরে হচ্ছে রণতুর্য কিসের প্রতীক? রণতুর্য বিদ্রোহেরও প্রতীক, রণতুর্য যুদ্ধেরও প্রতীক। এখন কথা হচ্ছে, তুমি উত্তর হিসেবে যখন নিবা, তুমি কোনটাকে নিবা? মামা, এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য, আমি ইন্দ্রাণী সুতা, হাতে চাঁদ, ভালে সূর্য। এই না? তাহলে এখানে যেহেতু দুটোই সঠিক, ভালো উত্তর যেটা সেটা হচ্ছে বিদ্রোহ, অন্য বিচারের বিরুদ্ধে। এরপরে হচ্ছে কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি? লাঙ্গল। ওই যে বললাম, লাঙ্গল, ধূমকেতু, নবযুগ, এগুলো তিনি ইয়ে করছেন। আমি মনে হয় যুগবাণীকে বলে আসলাম, যুগবাণী তো একটা প্রবন্ধের বই, ওনার সম্পাদিত পত্রিকা খুব সম্ভবত 18 বছর বয়সের মধ্যে বলেছে এই কথাটা। এটার কারেকশনটা হচ্ছে এরকম: নজরুল সম্পাদিত পত্রিকা, যেগুলো 3টা পত্রিকা উনি সম্পাদনা করেছেন, একটা হচ্ছে তোমার লাঙ্গল, একটা হচ্ছে ধূমকেতু, আর একটা হচ্ছে নবযুগ। আর যুগবাণী যেটা, এটা তার একটা বই, প্রবন্ধের বইয়ের নাম, নজরুলেরই লেখা প্রবন্ধের বই। তাহলে আমরা নজরুলের প্রবন্ধের বইয়ের নামও জানলাম। আর কাজী নজরুল সম্পাদিত পত্রিকা 3টা, মূলত লাঙ্গল, ধূমকেতু, নবযুগ, মাথায় রাখবা। বিদ্রোহ কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? এটা নিয়ে ভাই আহ মানে 2 লেভেলের তথ্য আছে। মুসলিম ভারত পাওয়া যায়, বিজলিও পাওয়া যায়। এখন কথা হচ্ছে, আমরা যদি এই জাতীয় প্রশ্নগুলোর ক্ষেত্রে কনফিউশনে পড়ি, তাহলে মনে রাখবা
তোমাদের টেক্সটে যেটা আছে সেটাকে নিতে হবে। হ্যাঁ, তোমাদের টেক্সটে বিজলির কথা বলা আছে, আমরা বিজলি নিব। তবে মুসলিম ভারতের কথা তুমি কোনো কোনো বইতে পাবা। কাজী নজরুল ইসলাম কারাদণ্ডে দণ্ডিত হয় অগ্নিবীণা কাব্যের জন্য, আনন্দমের আগমনে কবিতার জন্য, নবযুগ পত্রিকার জন্য, বিদ্রোহী কবিতার জন্য। আনন্দমের আগমনে কবিতার জন্য 1 বছরের জেল হয়। এখন কথা হচ্ছে এই কবিতায় উনি এমন কি কথা বলছেন যার জন্য তাকে জেলে যেতে হয়েছে। এই কবিতায় তিনি বলছিলেন আনন্দময়ী মানে হচ্ছে এখানে হিন্দু ধর্ম অনুযায়ী দেবী দুর্গা। তো দুর্গাকে বলছেন এভাবে যে তুই আর কতদিন মাটির ঢেলার মূর্তির আড়াল হয়ে থাকবি। খুব খেয়াল করো কথাটা। তুই আর কতদিন মাটির ঢেলার মূর্তির আড়াল হয়ে থাকবি। তুই তোর হাতে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আয়, এসে যারা হচ্ছে এদেশে শোষণ নিপীড়ন করতেছে তাদেরকে ধ্বংস করে দে। তাদেরকে ধ্বংস করে দিয়ে তুই নতুন যুগ, নতুন সিস্টেম, নতুন সময় তৈরি কর। এবং তোর অ্যাবসেন্সে, তুই না থাকার কারণে, পরের লাইনটা আরো বেশি ডেঞ্জারাস, এই দেশটাকে দখল করে নিয়েছে চামারের দল। উনি বলেছেন চাড়ালের গোষ্ঠী, এভাবে বলছেন চাড়ালের গোষ্ঠী এই দেশ দখল করেছে। অর্থাৎ আনন্দময়ী বা দুর্গা না থাকার কারণে, তার এবসেন্সে এই দেশকে মানে ভারতকে দখল করে ফেলাইছে। কারা দখল করে ফেলাইছে? চারালের গোষ্ঠী। তাহলে এখন চারাল বলতে তিনি কাদেরকে বুঝাইছেন? বুঝাইছেন ব্রিটিশদেরকে। এখন বলো ব্রিটিশরা ক্ষিপ্ত হবে কিনা? ব্রিটিশরা ক্ষিপ্ত হয়েছে এবং এই কবিতা পরবর্তী সময়ে তাকে 1 বছরের জন্য জেলে ঢুকাই দেওয়া হয়। বুঝতে পারছো এবার? আর তুমি আবার প্রশ্ন করতে পারো, ভাইয়া ব্রিটিশরা কি বাংলা বুঝতো? বাংলা খালি বুঝতোই না, বাংলা সাহিত্যের অবদান আছে। 1800 সালে কলকাতায় একটা কলেজ প্রতিষ্ঠা হয়, তোমাদেরকে সাহিত্যের ইতিহাসে পড়াইছি, মনে করে দেখো। ফোর্ট উইলিয়াম কলেজ। ফোর্ট উইলিয়াম কলেজে পরের বছর মানে 1801 সালে বাংলা ডিপার্টমেন্ট খোলা হয়। বাংলা ডিপার্টমেন্টের যিনি হেড ছিলেন ওনার নাম উইলিয়াম কেরি। এই ভদ্রলোক কি বাঙালি? উনি একজন ইংরেজ। বাংলা ব্যাকরণের প্রথম প্রয়াস মানুয়েল দাশসম্ভু সাহু, 1743 সাল, একজন পর্তুগিজ। তারপর 1778 নেথানিয়েল ব্রাসি হেলহেড ইংরেজি ভাষায় লিখছেন। উনি কে? একজন ইংরেজ। এরপর 1801 উইলিয়াম কেরি, উনি কে? ইংরেজ। তারপর 1826 রাজা রামমোহন রায়, বাঙালি। তাহলে বাংলা ব্যাকরণ তৈরি করবার প্রথম দিকের 3টা কাজই হয়েছে বিদেশি মানুষের হাতে। প্রথমটা পর্তুগিজের হাতে, পরের 2টি ইংরেজের হাতে। আর তুমি যদি মনে করো যে ওরা বাংলা বুঝতো না, তাহলে তো ভুল। বুঝতো মানে ওরা বাংলা আমাদের শিখাইছে মাঝে মধ্যে, বুঝো নাই? এরপর আসো কাজী নজরুল ইসলামের বিদ্রোহ কবিতা প্রকাশিত হয় 1921 সালে। বিদ্রোহ কবিতা প্রকাশিত হয় 1921 সালে, এবং মনে রাখবা এই বিদ্রোহ কবিতার 100 বছর পূর্তি হয়েছে 2021 সালে। ঠিক আছে? এই বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপিত হয়েছে 2021 সালে। এখন প্রশ্ন হলো, তাহলে ভাই অগ্নিবীণা, এই অগ্নিবীণার যদি তুমি প্রকাশ হিসাব করো, অগ্নিবীণা প্রকাশিত হয়েছে 1922 সালে। এখন ভেজাল আছে। কবিতা লেখা হয়েছে 21-এ, কবিতা পত্রিকায় প্রকাশও হয়েছে 21-এই, বই আকারে আসছে 22-এ। তাহলে এখন খেয়াল করো, এখানে বিদ্রোহীর কথা বলা আর অগ্নিবীণার কথা বলা ভিন্ন জিনিস। ধরো এখন 2024 সাল, হ্যাঁ তাই না? এমন যদি হয় যে আমি করোনার বছর একটা কবিতা লিখছিলাম আর এবছর প্রকাশ করছি, হইতে পারে না? লেখা হচ্ছে করোনার বছর, প্রকাশ করছি এই বছর, হতেই পারে। এটাও এরকমই, বিদ্রোহী কবিতা লেখা হয়েছে আগের বছর আর বই আকারে আসছে পরের বছর। অগ্নিবীণার মধ্যে 12টা কবিতা আছে, তার মধ্যে দ্বিতীয় কবিতার নাম হচ্ছে বিদ্রোহী, প্রথম কবিতার নাম প্রলয় উল্লাস। কোনটি কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা? ধূমকেতু, সবুজপত্র, সমাচার দর্পণ, বেগম। ধূমকেতু, কারণ সমাচার দর্পণ এটা হলো তোমার জন ক্লার্ক মার্শম্যান, বেগম হচ্ছে নূরজাহান বেগম, সবুজপত্র তো প্রমোদ চৌধুরীর, আমরা জানি এগুলো। ওনার সম্পাদিত তিনটা তিনটা পত্রিকার মধ্যে একটা হচ্ছে ধূমকেতু। বিদ্রোহী কবিতা কবি নিজেকে কার মতো খ্যাপা বলেছেন? কবি কার মতো বলেছেন? উনি বলেছেন আমি খ্যাপা দুর্বাসা। নিজেকে তিনি দুর্বাসার মতো খ্যাপা বলেছেন। এরপরে হচ্ছে আর বিশ্বামিত্রের শিষ্য বলেছেন। এখন বিশ্বামিত্রের শিষ্য বলার কারণ হচ্ছে বিশ্বামিত্র প্রচুর অধ্যবসায়ী ছিল। বেচারা
সাধনার বলে ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণ হয়ে যায়। এই যে হিন্দু ধর্মের যে বর্ণ প্রথাটা আছে, এই যে ব্রাহ্মণ, তারপরে ধরো হচ্ছে ক্ষত্রিয়, তারপরে হচ্ছে বৈশ্য, তারপরে হচ্ছে শূদ্র। তো বিশ্বামিত্রের জন্ম ছিল হচ্ছে এইখানে, ক্ষত্রিয় কুলে জন্ম, বইতে তাই বলা আছে, কিন্তু বিশ্বামিত্র নিজেকে সাধনার বলে ব্রাহ্মণে রূপান্তর করেছিলেন। এই যে কঠোর অধ্যবসায়, এই কারণে বিশ্বামিত্রের প্রসঙ্গ এখানে আসছে। কত সালে অগ্নিবীণা কাব্যের 100 বর্ষ পূরণ হয়? অগ্নিবীণা কাব্যের কথা বলছে, এখন বিদ্রোহী কথা আর বলে নাই কিন্তু। তাহলে অগ্নিবীণা প্রকাশিত হয়েছিল 1922-এ, 100 বর্ষ হবে 2022-এ। হোয়াট এ কোয়েশ্চেন! 2022 মাথায় রাখো। কবিতা আর কবিতার বই কোন সেন্সে প্রশ্ন আসছে দেখে শুনে অ্যান্সার দিবা। বিদ্রোহী কবিতা অনুসরণে কোন বাক্যাংশ ভুল? দক্ষিণ বায়ু মলয় শ্যামলিমা ছায়া ছবি আকুল নিদাঘিতে আসা ঝড় অকাল বৈশাখীর। শ্যামলিমা ছায়া ছবি আছে, আকুল নিদাঘিতে আসাও আছে, ঝড় অকাল বৈশাখীরও আছে। খালি দক্ষিণ বায়ুটা দিয়ে প্যাঁচ লাগাছে, উত্তর বায়ু মলয় অনেক এরকম, বুঝছো? এজন্য প্রথম যেটা এটা হচ্ছে ভুল, আর বাকি যেগুলো আছে সেগুলো ঠিক। আর তোমাকে ভুলটাই খুঁজতে বলছে। বিদ্রোহী কবিতা কবি নিজেকে কার বাঁশরী বলেছেন? আমি অরফিয়াসের বাঁশরীও বলেছেন, শ্যামের বাঁশরীও বলেছেন। তাহলে খটাও ঠিক, গটাও ঠিক। তাহলে আমরা নিব হচ্ছে শেষেরটা। আর ইসরাফিলের বলেছেন সিঙ্গার মহাহুঙ্কার। ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার, এটা বলেছেন। ইসরাফিল বলেননি, ইসরাফিলের সিঙ্গার হুঙ্কার বলেছেন। ইসলাম ধর্ম অনুযায়ী 4জন বড় বড় ফেরেশতা, হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালাম। 4জন 4 রকমের কাজে নিয়োজিত। তোমাদের বইতে একটু তথ্য ভুল আছে, আমি বলে দিচ্ছি, এই জন্য ঠিক করে নিচ্ছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে বাণীগুলোকে আল্লাহ বলে দিলে সেগুলো নবী রাসূলদের কাছে এসে পৌঁছায় দিতেন। উনি এই কাজটা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন কে? জিবরাইল আলাইহিস সালাম, এটা ওনার কাজ। আজরাইল আলাইহিস সালাম সমস্ত প্রাণীর জান কবজ করেন, এটা ওনার কাজ। মিকাইল আলাইহিস সালাম বৃষ্টি এবং খাদ্য উৎপাদনের দায়িত্বে নিয়োজিত। আর ইসরাফিল আলাইহিস সালাম, তার অ্যাকশন শুরু হবে, উনি অ্যাকশনের জন্য রেডি হয়ে আছেন সিংহা হাতে নিয়ে। সূরা জিলজালের মধ্যে আসছে এই ঘটনাগুলো। যখন পৃথিবী কিয়ামত হবে, আল্লাহ যখন বলবেন ওনাকে, তখন তিনি কি করবেন? সিংহাতে ফুৎকার দিবেন, তখন সেখানে প্রচন্ড শব্দ হবে, সেই শব্দ পৃথিবী ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ কিয়ামত সংঘটিত হবে। বুঝতে পারছি? মাথায় রাখবা। কোনটি নজরুল রচিত সঙ্গীত গ্রন্থ নয়? ভাঙার গান। ভাঙার গানের মধ্যে গান আছে, বাট এটা একটা কাব্য বা কবিতার বই, আর বাকি সবগুলো গানের বই। চন্দ্রবিন্দু, বুলবুল, গানের মালা, এগুলো। এর মধ্যে চন্দ্রবিন্দু নিষিদ্ধ হয়ে গেছিল। নিষিদ্ধ হয়েছিল, হয়েছিল মানে হচ্ছে তখন তো ব্রিটিশরা নিষিদ্ধ করছিল, তাদের স্বার্থে আঘাত লাগছিল তাই। এখন তো আর নিষিদ্ধ নাই। এটা তো আমাদের পক্ষের কথা, আমরা কেন নিষিদ্ধ করবো? নজরুলের 5টা বই সব মিলে নিষিদ্ধ হয়েছিল, লিখে দিচ্ছি। নজরুলের নিষিদ্ধ গ্রন্থসমূহ মনে রাখবা কেমনি? একটা শর্টকাট আছে, মনে রাখবা হচ্ছে এইভাবে, বিপিজে ভিসি। এখন এই আলোকে চলো বাকিটা বলে দিচ্ছি। এই বি, বি মানে মনে রাখবা বিশের বাসি। তারপরে হচ্ছে পি, পি মানে মনে রাখবা প্রলয় শিখা। তারপরে হচ্ছে জে, জে মানে মনে রাখবা যুগবাণী। এরপরে এই যে ভি, ভি মানে মনে রাখবে যে এটা ভাঙার গান। এরপরে সি, সি মানে এই যে চন্দ্রবিন্দু। তাহলে এখানে ভাঙার গান কাব্য, এটাও কি হয়েছিল এক সময়? নিষিদ্ধ হয়েছিল। এখন কিন্তু আর নিষিদ্ধ নাই। এগুলোতে ব্রিটিশ বিরোধী মেসেজ ছিল, ব্রিটিশ বিরোধী লেখার কারণে ব্রিটিশ এগুলোকে নিষিদ্ধ করছিল। এখন আসো, এগুলো কোনটা কোন ধরনের বই এটা একটু বলে দিচ্ছি। বিশের বাসি কাব্য মানে কবিতার বই। প্রলয় শিখা অবশ্যই এটাও কবিতার বই। যুগবাণী যেটা, এটা প্রবন্ধের বই এবং এটা প্রথম নিষিদ্ধ বই। ভাঙার গান এটা কাব্য,
চন্দ্রবিন্দু এটা গানের বই। নজরুলের 5টা বই নিষিদ্ধ, তার মধ্যে 3টা কবিতার বই, একটা প্রবন্ধের বই, একটা গানের বই। কোথাও কোথাও তুমি এমন লেখা দেখবা যে অগ্নিবীণা নিষিদ্ধ হয়েছিল, এটা ভুল। অগ্নিবীণা নিষিদ্ধ হয় নাই, নিষিদ্ধ হওয়ার মতো সিচুয়েশন ক্রিয়েট হয়েছে একাধিকবার। যেহেতু অগ্নিবীণা শুরুর দিকের বই, প্রথম বই, হয়তোবা ব্রিটিশরা অবজার্ভ করতেছিল এই বইতে যা যা আছে এটা যদি 2-3 বছর পরে হইতো নিশ্চিত নিষিদ্ধ হইতো। তো শুরুর দিকের বই বলে হয়তো বেঁচে গেছে আর কি। হ্যাঁ, কারণ এটার মধ্যে এই কথা আছে, আমি মানি না কোনো আইন। বুঝতে পারো তুমি, এই এক কথার জন্য এই বই নিষিদ্ধ হইতে পারে, শুধু একটা কথার জন্য। কারণ কোন নাগরিক যদি বলে যে আমি আইন মানি না, তাহলে এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। কথা বুঝছো? একদম প্রকাশ্য রাষ্ট্রদ্রোহিতা। তুমি রাষ্ট্রের নাগরিক হিসাবে রাষ্ট্রের প্রতি অবহেলা করা তোমার দায়িত্ব, কিন্তু এই কথা তো এখানে আছে, আমি মানি না কোনো আইন। তোমার হচ্ছে তোমাদের যে কবিতা, এই কবিতার মধ্যেই আছে, বিদ্রোহের মধ্যেই আছে। কোনটি কাজী নজরুল ইসলামের কাব্য গ্রন্থ নয়? মহাশ্মশান। এটা কায়কোবাদের, কায়কোবাদ রচিত, এবং এটা হচ্ছে মহাকাব্য। 1761 সালের পানিপথের যে তৃতীয় যুদ্ধ আছে, সেই যুদ্ধ নিয়ে লেখা মহাকাব্য এটা, মহাশ্মশান। পানিপথে এখন পর্যন্ত 3টা বড় বড় যুদ্ধ হয়েছে। প্রথম যুদ্ধ 1526, বাবর ইব্রাহিম লোধি। দ্বিতীয় যুদ্ধ 1556, আকবর আর হিমু। তৃতীয় যুদ্ধ তার 100 বছর 200 বছর পর, 1761, মুসলমান আর হিন্দু মারাঠাদের মধ্যে। এই ঘটনা নিয়ে হচ্ছে মহাশ্মশান। বুঝতে পারছো? তো যুদ্ধগুলোর মধ্যে সব থেকে রক্তক্ষয়ী যুদ্ধ ছিল হচ্ছে পানিপথের এই তৃতীয় যুদ্ধ, যেটা ছেলে ঘুমালো পাড়া জোড়ালো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে। এই যে বর্গির কথা শুনছো তোমরা, এই বর্গিরাই হলো মারাঠা, দক্ষিণ ভারতের দস্যু জাতি, যারা লাখ লাখ মানুষকে এসে এই এলাকাতে মারছে। খুন, হত্যা, ধর্ষণ, লুটপাট, এগুলো এদের নিত্য নৈমিত্তিক কাজ ছিল। বাংলায় আইসা বিশেষ করে পুরা ভারতে ওরা জ্বালাইছে। তো তাদেরকে ধ্বংস করার জন্য মুসলমানদের ত্রিশক্তির আক্রমণ, অযোধ্যার নবাব, রোহিলার নবাব এবং আফগানিস্তান থেকে আহমদ শাহ আবদালী, এই 3 দল মিলে পানিপথে দিল্লির পাশে একটা জায়গা, ওই জায়গায় যুদ্ধটা হয়। এবং এই যুদ্ধের কাহিনী নিয়ে মহাশ্মশান। এটা কাজী নজরুলের রচিত না, বাকি সবগুলো অগ্নিবীণা, প্রলয়শিখা, চক্রবাক, সবগুলো নজরুলের লেখা কবিতা বা কাব্য বা কবিতার বই। এরপরে আসো, কোন লেখককে ভারত সরকার পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন? কাজী নজরুল ইসলামকে পদ্মভূষণ উপাধি দেন। কোনটি কাজী নজরুল ইসলামের কাব্য গ্রন্থ নয়? হোমশিখা, প্রলয়শিখা, ঝিঙে ফুল, ছায়ানূর। হোমশিখা, এটা সত্যেন্দ্রনাথ দত্তের লেখা, আর বাকিগুলো সবগুলি হচ্ছে কাজী নজরুলের লেখা। কুর্নিশ শব্দের উৎস ভাষা? ওলন্দাজ, ফার্সি, সংস্কৃত, তুর্কি। কুর্নিশ মানে হচ্ছে কাউকে মাথা নিচু করে অভিবাদন করা। তুমি যখন কাউকে মাথা নিচু করে, যেমন কোরিয়ানরা যেটা করে, মাথা নিচু করে যখন তোমার হচ্ছে দেখবা তারা একজন আরেকজনকে সামনে দাঁড়ায় এরকম অভিবাদন করে। আমাদের মুসলমানদের কালচার এটা নাই, আমরা এভাবে করি না। আমরা মানুষকে সালাম দিই, আমরা বলি আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। তারপরে আবার উপাস থেকে জবাব আসার সিস্টেম আছে, বাট আমরা কি করি না, মাথা নিচু করে কুর্নিশ করি না, আমরা এরকম এরকম করি না। ওরাকে বো ডাউন বলে। তো কুর্নিশ শব্দের উৎস ভাষা হচ্ছে ওলন্দাজ, ফার্সি, সংস্কৃত, তুর্কি। এটা আসছে তুরস্কের ভাষা থেকে, টার্কির একটা শব্দ হচ্ছে এটা। ওদের অনেক ভাষার শব্দ, তুর্কির অনেক শব্দ আমাদের ভাষার মধ্যে আছে, যেমন বাবা, এটাও তুর্কি শব্দ। তারপরে তোমার হচ্ছে বাহাদুর, তারপরে তোমার দারোগা, হুম, এগুলো সবগুলো তুর্কি শব্দ। তোমাদেরকে আমি শব্দের ক্লাসে এটা লিখে দিচ্ছি এগুলো। কাজী নজরুল কত সালে প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক হিসেবে যোগ দেন? 1917 সালে তিনি প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেন এবং করাচি চলে যান। কাজী নজরুল ইসলামের কোন বইটি বাজেয়াপ্ত হয়েছিল? এখান থেকে যদি বাজেয়াপ্ত হওয়ার বই তোমাকে নিতে হয়, এই প্রশ্ন অনুযায়ী দেখো, তোমাদের কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে নিষিদ্ধ, বাজেয়াপ্ত, নিষিদ্ধ, এই টাইপের টোন আছে। তো এই প্রশ্ন অনুযায়ী নিলে অগ্নিবীণা নিতে হবে, কিন্তু বাকিগুলোর সাথে যাচ্ছে না। কিন্তু নিষিদ্ধ বই ছিল মূলত 5টা, যে 5টা ছিল আমি তোমাদের দেখাইছি। বুঝছো? বাট এই প্রশ্নের টোন অনুযায়ী নিলে অগ্নিবীণা নিতে হবে।
অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা কোনটি? প্রলয় উল্লাস। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, এটা। কোনটি কাজী নজরুল ইসলাম রচিত কাব্য গ্রন্থ নয়? সর্বহারা, ঝড়, কারাগার, ছায়ানট। এখানে কারাগার যে বইটা, এটা কাজী নজরুলের লেখা না, বাকিগুলো কাজী নজরুলের লেখা। এরপরে কোনটি কাজী নজরুল ইসলামের কাব্য সংগ্রহ? সঞ্চিতা। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সংগ্রহ। ওটা ভিন্ন জায়গায় পড়া যায় কেন? এটা নজরুলের সঞ্চিতা। আর মনে রাখবা কেমনে? সঞ্চিতা নামটা ছোট, সঞ্চয়িতা নামটা বড়। তো বয়সে নজরুল ছোট, কাজী কি বলে রবীন্দ্রনাথ বয়সে বড়, এই জন্য বড় দিয়ে বড়, ছোট দিয়ে ছোট, এইভাবে মনে রাখবা। কাজী নজরুল ইসলামের মহররম কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটা হচ্ছে অগ্নিবীণার অন্তর্গত। এখন দেখো এই প্রশ্নটা কতটা ডেপথ ক্রিয়েট করছে, এই জায়গায় একটু খেয়াল করে দেখো, প্রচন্ড ডেপথের প্রশ্ন এটা, কারণ তোমার এটা জানবার কথা না। এটা কোনোভাবেই তোমার টেক্সচুয়াল প্রশ্ন না। অগ্নিবীণার মধ্যে 12টা কবিতা আছে, তোমাদের কিছুক্ষণ আগে বলছিলাম, তার মধ্যে একটা হচ্ছে মহররম। ওখানে আছে তোমার হচ্ছে প্রলয় উল্লাস, তারপরে বিদ্রোহী, মহররম, কামাল পাশা, রক্তাম্বর ধারিণী মা, রণভেরী, মহররম, এই কবিতাগুলো আছে অগ্নিবীণার মধ্যে। এই মহররম হচ্ছে কারবালার যে ঘটনা, 10 মহররমের যে কারবালার ঘটনা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে নিকটাত্মীয় পরিবারবর্গ সহ এজিদের সাথে যুদ্ধে অবতীর্ণ হন এবং শহীদ হন, এই ঘটনা নিয়ে মহররম কবিতা। নীলসিয়া আসমান, লালে লাল দুনিয়া, লালে লাল দরিয়া, আম্মা লাল তেরি খুন কিয়া খুনিয়া, এই প্রশ্ন পরীক্ষায় আসে। আম্মা লাল তেরি, দ্বিতীয় লাইন এটা, লাল তেরি খুন কিয়া খুনিয়া, এখানে এই লাল শব্দটা কোন অর্থে ব্যবহার হচ্ছে, এই প্রশ্ন আসে। এই লাল মানে হচ্ছে ছেলে সন্তান, ছেলে। লাল কথার অনেক অর্থ আছে, লাল মানে কালারের লাল, আবার লাল মানে ধনী। সে তো লালে লাল হয়ে গেছে, মানে প্রচুর ধনী হয়েছে। আবার লাল মানে সন্তান, আম্মা লাল তেরি খুন কে খুনি, আম্মা তোমার সন্তান, তোমার ছেলে। বুঝতে পারছো? মহররম কবিতা পড়ে নিও চাইলে, তুই কি করে হল পড়তে পারবা। কাজী নজরুল ইসলাম রচিত গল্প গ্রন্থ কোনটি? কোহেলিকা, রিক্তের বেদন, বাদনহারা, রুদ্রমঙ্গল। বাদনহারা উপন্যাস, কোহেলিকা উপন্যাস, রুদ্রমঙ্গল হচ্ছে তোমার প্রবন্ধ, আর রিক্তের বেদন হচ্ছে গল্প। ওনার সব মিলে উপন্যাস 3টা। কোহেলিকা একটা উপন্যাস, বাঁধনহারা একটা উপন্যাস, আর একটা উপন্যাস আছে, সেটা হচ্ছে মৃত্যু ক্ষুধা। মৃত্যু ক্ষুধা, এই হচ্ছে ওনার সব মিলে 3 উপন্যাস। মনে থাকবে। আমি বেদহীন, আমি চেঙ্গিস কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অহংবোধ, নিষ্ঠুরতা, নৈরাজ্য, উন্মাদনা। আমি বেদহীন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ, আমি আমাকে ছাড়া কারো কাছে মাথা নত করি না, এর মানে অহংবোধ। আচ্ছা, এখন এটা প্যারাডক্স হবে কিনা? না, এটা প্যারাডক্স হবে না। আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, ওটা যেমন প্যারাডক্স, এটা এমন প্যারাডক্স না। এখানে বেদুইন এবং চেঙ্গিস সমার্থ করতে আসছে। এখন যেহেতু এই দুইটা দিয়ে অহংবোধ বুঝাইছে, তাহলে বুঝতে হবে পুরো লাইনের অর্থ যদি অহংবোধ হয়ে থাকে, তাহলে বেদুইন আর চেঙ্গিস এখানে প্যারালাল, নট প্যারাডক্স। ওকে। বেদুইন আরবের একটা যাযাবর জাতি, এরা যথেষ্ট প্রতিকূল পরিবেশে থাকে এবং প্রচন্ড ফাইটার এবং নিষ্ঠুর। আর চেঙ্গিস খান তো বুঝোই, পৃথিবীর নিষ্ঠুরতম মানুষদের একজন, যে মানুষের এত মানুষ মারছে, নরমুন্ডের মালা দিয়ে তার নরমুন্ড দিয়ে বা মানুষের মাথার খুলি দিয়ে, কঙ্কাল দিয়ে তার বড় ইচ্ছা ছিল যে সে একটা বড় সড়ো পিরামিড বানাবে। তো এরকম মানুষের মাথার খুলি দিয়ে যে পিরামিড বানানোর ইচ্ছা করে, তারা তুমি আর যাই বলো, মানে দয়ালু মানুষ বলার কোনো চান্স নাই। কোন কবিতাটি কাজী নজরুল ইসলামের নয়? প্রলয় উল্লাস, চৈতি হাওয়া, মানুষ, আকাশ নীলা। এটা আকাশ নীলা না, আকাশ লীনা হবে কথাটা। আকাশ লীনা এটা জীবনানন্দের, জীবনানন্দ দাশের লেখা আকাশ লীনা। সুরঞ্জনা, ওইখানে যেও না কো তুমি, বড় না কো কথা হয় যুবকের সাথে, ওই কবিতাটা আকাশ লীনা। আর বাকিগুলো নজরুলের। বিদ্রোহী কবিতায় কবির শির কেমন? অবনত, নিত, উন্নত, উদ্ধত। যদি পুরা কবিতা যদি দেখো, তাহলে তার শির হচ্ছে উন্নত। বলবীর,
চির উন্নত মম শির, শির নেহারি আমারই, নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর উন্নত মম শির, তাহলে উন্নত। কোনটি সৃষ্টির ধ্বংসকালকে বোঝায়? সাইক্লোন, মহাপ্রলয়, মহাযজ্ঞ, টর্নেডো। মহাপ্রলয় সৃষ্টির ধ্বংসকাল, মানে কিয়ামত যেদিন হবে, যখন সবকিছু ধ্বংস হয়ে যাবে। এরপরে হচ্ছে বিদ্রোহী কবিতায় কবি কিসের অভিশাপ? হিমাদ্রি, হিমালয়, পৃথ্বীর, আকাশ, পাতাল। আমি পৃথ্বীর অভিশাপ, পৃথ্বীর, পরিষ্কার বলা আছে কবিতার লাইন থেকে। কবিতা যদি ভালো মতো না পড়ো, ভিতরের থেকে প্রশ্ন আসলে বেকায়দায় পড়বা। এমনকি 41তম বিসিএস এখান থেকে 41 31st বিসিএস রিটেন পরীক্ষা, এখান থেকে প্রশ্ন আসছে বিদ্রোহী কবিতায় ব্যবহৃত পৌরাণিক অনুষঙ্গগুলোর বিবরণ দিন। অর্থাৎ বিদ্রোহী কবিতায় পৌরাণিক কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেটা সংক্ষিপ্ত উপস্থাপন চাইছে। 3 নম্বরের প্রশ্ন তাও। 3 নম্বরের প্রশ্নে নাকি বিদ্রোহী কবিতায় পৌরাণিক অনুষঙ্গ লিখতে হইব। বুঝতেছো তুমি ব্যাপারটা? মানে চাপায়া চাপায়া দ্রুত লিখে দিতে হবে কি কি পুরাণের কোন কোন সাইন এখানে আছে, লেখা হয়েছে। এটা টেক্সচুয়াল প্রশ্ন বলে, মানে একটা কোশ্চেনটা, মানে টপিকটা টেক্সটে আছে বলে একাডেমিক সিলেবাসে, এই জন্য এটা বিসিএস এখান থেকে কোশ্চেন দিছে, মাথায় রাখবা। বিদ্রোহী কবিতায় কবি কি মানেন না? শৃঙ্খল, বন্ধন, আইন, শাসন। পরিষ্কার বলা আছে আমি মানি না কোনো আইন, আমি দলে যাই যত নিয়ম কানুন শৃঙ্খল। কবি নিজেকে ছাড়া অন্য কাউকে কি করেন না? কুর্নিশ করেন না। করেনার জায়গায় হবে করেন না। আচ্ছা আমি সাদা করে দিয়ে দিই এটা। আর কাকে কি করেন না? কুর্নিশ করেন না। এরপরে হচ্ছে বিদ্রোহী কবিতা কবি কি দাহন করতে বলেছেন? আকাশ, বিশ্ব, পাতাল, মর্ত্য। আমি দাহন করিব বিশ্ব, কবিতাতে এমন করেই লেখা আছে, আমি দাহন করিব বিশ্ব। আকাশ দাহন করবেন, পাতাল দাহন করবেন, মর্ত্য দাহন করবেন এমনটা বলা হয়নি, আমি দাহন করিব বিশ্ব এমনটা বলা আছে। বিদ্রোহী কবিতা কবির নিদাগ তিয়াসা কেমন? আকুল। পরিষ্কার লাইনে লেখা আছে আমি আকুল নিদাগ তিয়াসা। কবি নিজেকে কার বিদ্রোহী সুতো বলে আখ্যায়িত করেছেন? ইন্দ্রের। কেন? আচ্ছা না, আমি বিদ্রোহী, বিদ্রোহী সুতো বিশ্ববিধাত্রীর। তো বিশ্ববিধাত্রীর, খেয়াল করো। আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালো সূর্য, ওই জায়গায় একটা লাইন আছে। আবার আমি বিদ্রোহী সুতো বিশ্ববিধাত্রীর, এটাও আছে। যেহেতু বিদ্রোহী সুতো বলেছেন, এই জন্য এটা হচ্ছে বিশ্ববিধাত্রীর। আর ইন্দ্রের স্ত্রী হচ্ছে ইন্দ্রাণী। ভালো মতো বুঝো লাইনটা। আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য। তো ইন্দ্রের যে স্ত্রী তার নাম হচ্ছে ইন্দ্রাণী, তাদের সন্তানের নাম হচ্ছে জয়ন্ত। এই জয়ন্তের কথা বলা হয়েছে এখানে, হ্যাঁ। তো ওখানে বলা হয়েছে আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালে সূর্য। হাত তো হাত, ভাল শব্দের অর্থ হচ্ছে কপাল, ভাগ্য। আমার হাতে হচ্ছে চাঁদ আর কপালে হচ্ছে সূর্য। তাহলে আমি একই সাথে সূর্যের তেজ এবং চাঁদের যে স্নিগ্ধতা এটাকে ধারণ করি। তারপরে আমার এক হাতে বাঁশি আর এক হাতে তলোয়ার, মানে প্যারাডক্স। আচ্ছা তাহলে ইনি ইন্দ্রাণী বা ইন্দ্রের সুতো হিসাবে পরিচয় দিয়েছেন, এটাও ঠিক। কিন্তু বিদ্রোহী সুতো এই টার্ম ধরে যদি বলো তাহলে বিশ্ববিধাত্রীর। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী। সুত শব্দের অর্থ ছেলে সন্তান। একটু সমার্থক শব্দ দেখো, এই ছেলে আর হচ্ছে মেয়ে। মনে রাখবা এই সুত শব্দের অর্থ হচ্ছে ছেলে, আর সুতা শব্দের অর্থ মেয়ে। আবার দীর্ঘকার দিলে কাপড়ের সুতো হয়ে যাবে। এই নন্দন শব্দের অর্থ ছেলে, আর যদি নন্দিনী বলো তখন হবে মেয়ে। যদি আত্মজ বলো, আত্মজ, আত্মজ মানে ছেলে। যদি হচ্ছে আত্মজা বলো তাহলে হবে মেয়ে। যদি তনয় বলো ছেলে, যদি তনয়া বলো তখন মেয়ে। যদি দুলাল বলো এর অর্থ ছেলে, যদি দুলালি বলো তখন তার অর্থ হচ্ছে মেয়ে। কথা বুঝাইতে পারছি? একদম পাশাপাশি লেভেলের শব্দ, এগুলো মাথায় রাখবা। এরপরে কার হাতে চাঁদ ভালে সূর্য? ইন্দ্রাণী সুতের। বলতে বলতে প্রশ্নটা আসছে, আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালে সূর্য। মনে রাখবা, তুমি যদি এটাকে ভালো পড়ো, অর্থাৎ এখানে নীলিন অ দিয়ে পড়ো অথবা ও দিয়ে পড়ো, ভালো অথবা ভালো, তখন এর অর্থ হবে গুড। আর তুমি যদি এটাকে পড়ো হচ্ছে ভাল, অর্থাৎ কোনো কিছু নাই এখানে, মানে হসন্ত, এই অর্থে যদি পড়ো তখন তার অর্থ হবে কপাল বা ভাগ্য। এখন দেখো একটাই শব্দ, ভালো পড়লে এক রকমের অর্থ, আর ভাল পড়লে আরেক রকমের অর্থ। এগুলো খেয়াল রাখবা, ঠিক আছে?
এখন কবিতার মধ্যে বা অন্য জায়গায় দেখবা এখানে তোমার চন্দ্রবিন্দু না দিয়ে কি বলে, সরি, হসন্ত না দিয়ে লেখা হয়েছে। এখন তুমি কখন ভালো পড়বা আর কখন ভাল পড়বা ডিপেন্ড করতেছে এটা ওই বাক্যে কি অর্থ দিচ্ছে তার উপর। বিদ্রোহী কবিতার কবির এক হাতে বাঁশরি, অন্য হাতে কি? রণতুর্য। কবি নিজেকে পিনাক পানির ডমরু ত্রিশূল বলেছেন। এরপরে কবি নজরুল কোথায় মৃত্যুবরণ করেন? ঢাকায়, পিজি হসপিটালে। এরপরে বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার বাঁশরি বলেছেন? শ্যামের হাতের বাঁশরির কথা বলেছেন। শ্যাম মানে হচ্ছে হিন্দু ধর্ম অনুযায়ী কৃষ্ণ, ওনার হাতের বাঁশরি। গ্রিক পুরাণে গানের দেবতা কে? অ্যাপোলো, অরফিয়াস, ক্যাল্লোপি, ওপনার। গানের দেবতার গ্রিক পুরাণের যে কথা আসছে, এই যে অরফিয়াসের যে বাঁশির সুরের কথা বলা হয়েছে, অরফিয়াস কি করবেন? বাঁশির সুরে একদম মাতাল করে দিবেন। যন্ত্র সঙ্গীতে পারদর্শী ছিলেন উনি, প্রচুর পরিমাণে কি করতে পারতেন? উনি প্রচুর পরিমাণে আহ মানে সুরের ইন্দ্রজাল তৈরি করতে পারতেন। তো সেই অরফিয়াস সুরের ইন্দ্রজাল তৈরি করতে পারতেন, কিন্তু গানের দেবতার কথা যদি বলো, যদি এই টার্মে উত্তরটা নাও, তাহলে হচ্ছে অ্যাপোলো। তারপরে আসো, কবি কি দিয়ে নিখিল বিশ্বকে নিঝুম করেন? ঘুমচুমু দিয়ে। বলা আছে, আমি ঘুমচুমু দিয়ে নিখিল বিশ্বকে কি করে দেই? নিঝুম করে দেই, চুপচাপ করে দেই। মানে কবির স্পর্শে সমুদ্রের ঢেউ শান্ত হয়ে যায়, অস্থির নিখিল বা কি বলে পৃথিবী স্থির হয়ে যায়, সুন্দর হয়ে যায়, শান্ত হয়ে যায়। কবি রুশে ওঠে যখন মহাকাশে ছুটেন, তখন কি নিভে যায়? তখন নিভে যায় হচ্ছে সপ্ত নরক। কারণ কবিতার মধ্যে লাইনটা আছে এরকম, আমি রুশে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক, নিভে নিভে যায় কাঁপিয়া। আমি রুশে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, আমি রুশে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক, নিভে নিভে যায় কাঁপিয়া। তাহলে উনি বলছেন, আমি যখন ক্ষিপ্ত হই, রাগান্বিত হই, তখন মহাকাশ ছেপে উপরের দিকে উঠতে থাকি, আর আমাকে দেখে ভয়ে সাতটা জাহান্নাম, বিশেষ করে হাবিয়া দোজক, কাঁপতে কাঁপতে নিভে যায়। এই কথাটা বলা হয়েছে। পৃথিবী ধ্বংসের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতার নাম কি? হযরত ইসরাফিল আলাইহিস সালাম। উনি সিংহায় যখন ফুৎকার দিবেন, তখন সবকিছু ধ্বংস হয়ে যাবে। কিছুটা পিছিয়ে সম্ভ্রমপূর্ণ সালামকে বলা হয় কুর্নিশ। মহাদেবের নাম পিনাক পানি কেন? পিনাক নামক ধনু ধারণ করেন, পিনাক নামক পানীয় পান করেন, পিনাক নামক পানীয় হাতে রাখেন, পিনাক পানি দিয়ে সব শুদ্ধ করেন, পিনাক নামক ধনু ধারণ করেন। এটা ধনু মানে ধনুক। ধনুক তো চিনো, এই ধনুক। আবার খবরদার, ধনুর জায়গায় যদি ধেনু হয়ে যায় তাহলে কিন্তু পেস। এই ধেনু মানে হচ্ছে বাচ্চা সহ গাভী। যে গাভী বাচ্চা সহ আছে, অর্থাৎ দুধ দিচ্ছে, বাছুর আছে সাথে, এমন গাভীকে বলা হয় ধেনু। বুঝছো? অর্থগত মারপেচ আছে কিন্তু। পৌরাণিক কাহিনী অনুসারে বিষ্ণুর হাত কয়টি? পৌরাণিক কাহিনী অনুসারে বিষ্ণুর হাত হচ্ছে চারটা, তার চার হাতে এই অস্ত্র শস্ত্র নিয়ে উনি সজ্জিত অবস্থায় থাকেন। অরফিয়াসের ভালোবাসার পাত্রের নাম হচ্ছে ইউরিডিস। এরপরে হচ্ছে তোমার পঞ্চপাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব কে? ভীম। পঞ্চপাণ্ডব মানে হচ্ছে পাণ্ডব বংশীয় পাঁচ ভাই: ভীম, যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব। এর মধ্যে ভীম হচ্ছে দ্বিতীয় পাণ্ডব। গদা দিয়ে যুদ্ধ করতেন উনি। এরপরে বিদ্রোহী কবিতায় অকাল বৈশাখী ঝড়ের সাথে কিসের তুলনা করেছেন? এলোকেশের। আমি এলোকেশের ঝড় অকাল বৈশাখীর, এলোকেশ মানে হচ্ছে এলানো চুল, আমি এলোকেশের ঝড় অকাল বৈশাখীর, এলানো চুলের কথা বলা হয়েছে। ইন্দ্রাণী সুতের হাতে কি? হাতে চাঁদ, ভালে সূর্য, হাতে তালে চন্দ্র, আর কপালে হচ্ছে সূর্য। বিদ্রোহী কবিতায় কবি কেমন মাইনের কথা বলেছেন? উড়ন্ত মাইন, চলমান মাইন, ঘুমন্ত মাইন, ভাসমান মাইন, আমি ভাসমান মাইন। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস চরটি দ্বারা বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার সাথে তুলনা করেছেন? মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। পাণ্ডব পুত্র ভীম, পরশুরাম, বলরাম, শিব। মহাপ্রলয়ের আমি নটরাজ, নটরাজ কে? নটরাজ হচ্ছে শিব। সুতরাং মহাপ্রলয়ের আমি নটরাজ, এটার দ্বারা তিনি কার সাথে কম্পেয়ার করেছেন নিজেকে? নিজেকে শিবের সাথে কম্পেয়ার করেছেন। আমি সাইক্লোন, আমি ধ্বংস। বিদ্রোহী কবিতা অগ্নিবীণা কাব্যগ্রন্থের কততম কবিতা? দ্বিতীয় কবিতা। এবং প্রথম কবিতা যেটা অগ্নিবীণার মধ্যে, 12 কবিতার মধ্যে, এটা হচ্ছে প্রলয় উল্লাস। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওইটা।
আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য বাক্যটি বিদ্রোহ কবিতায় কবির কোন দিকটি প্রকাশ পেয়েছে? আত্মপ্রত্যয়, আত্মদম্ভ, ক্রোধের বহিঃপ্রকাশ, দেশপ্রেম। দেখো, আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য। এখন উনি খেপা দুর্বাসা, তো দুর্বাসা কি করেন? দুর্বাসা হচ্ছে প্রচন্ড সাপ দিয়ে, অভিশাপ দিয়ে, সাপ মানে অভিশাপ বোঝাচ্ছে, আমি তালব্যস্য আকার প, সাপ মানে অভিশাপ, এটা আবার সর্প না, স্নেক না। তো খেপা দুর্বাসা তিনি কি করেন? সবাইকে জ্বালায় পুড়ায় শেষ করে দেন, ঠিক না? আবার বিশ্বামিত্র কি করেন? বিশ্বামিত্র হচ্ছে প্রচন্ড অধ্যবসায়ী। তিনি অধ্যবসায় দ্বারা করছিলেন কি? উনি অধ্যবসায় দ্বারা করছিলেন হচ্ছে ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণ হয়ে গেছিলেন। তাহলে পুরো লাইন যদি দেখো, আমি খাবার দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য বাক্যটি বিদ্রোহ কবিতায় কবির কোন দিকটি প্রকাশ করেছে? সবচেয়ে ভালো উত্তর হচ্ছে ক্রোধের বহিঃপ্রকাশ। সবচেয়ে ভালো উত্তর হচ্ছে ক্রোধের বহিঃপ্রকাশ। নিচের কোনটি শিবের নাম নয়? পৃথ্বী, এটা আলাদা ক্যারেক্টার। আর যিনি নটরাজ, তিনি ধূর্যটি, তিনি পিনাকপাণি, তিনি শিব, তিনি মহাদেব, তিনি ব্যোমকেশ, ইত্যাদি ইত্যাদি। হিন্দু ধর্ম অনুযায়ী তার অনেকগুলো নাম আছে। নীলকণ্ঠ এটাও। এরপরে বিদ্রোহী কবিতার উৎস কি? হিন্দু হিন্দুল, সঞ্চিত, অগ্নিবীণা, চক্রবাক। অগ্নিবীণা, এটা কিন্তু চক্রাবাক লেখা, এটা মূলত চক্রবাক কথাটা, হ্যাঁ, চক্রবাক। নজরুলের এটা হচ্ছে প্রেম প্রধান কবিতার বই। দুইটা প্রেম প্রধান বই আছে, একটা হচ্ছে চক্রবাক, এটা দোলন চাপা। যদি প্রেম প্রধান কবিতার বই পড়তে চাও তাহলে এই দুইটা পড়তে পারো। দোলন চাপা হচ্ছে ওনার যে দ্বিতীয় স্ত্রী ছিলেন আশালতা সেনগুপ্ত বা প্রমীলা, ওনার একটা ডাকনাম ছিল দুলি। নজরুল এই দুলিকে আদর করে ডাকতেন দোলন। এই দোলন থেকে দোলন চাপা। ওকে, ওটা প্রেমের বই, প্রেমের কবিতা। চক্রবাকও প্রেমের কবিতা। এরপরে বিদ্রোহ কবিতা শেষ হয়েছে কোন প্রত্যাশার মধ্য দিয়ে? অত্যাচারের অবসান, অন্যায় শাস্তিবিধান, অত্যাচারীর নাশ, পরাধীনতার অবসান। অত্যাচারের অবসান, কারণ ওখানে বলাই আছে মহাবিদ্রোহীর রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দনরোল আকাশে বাতাসে ধনিবে না। পরিষ্কার বলা আছে। তারপরে বলা আছে যে খড়গ কৃপান ভীম রণভূমে যতদিন রণবে না। যতদিন যুদ্ধ মানে যখন রণবে না, মানে যতদিন তুমি তোমার তলোয়ার খড়গ দিয়ে গরিবের উপর অত্যাচার করবে ততদিন আমার প্রতিবাদ থাকবে, তুমি থামলে আমি থামবো। বিদ্রোহ কবিতা কবি নিজেকে পৃথিবীর কি হিসেবে ঘোষণা করেছেন? পৃথিবীর অভিশাপ বলেছেন। এরপরে আসো, হাবিয়া দোজখের প্রসঙ্গে এসেছে নিচের কোন কবিতায়? বিদ্রোহী। মহাভয় শব্দটি কোন সমাস? মহা, যে ভয়, যে ভয়টা অনেক বড় ভয়, এর মানে কর্মধারা। এরপরে হচ্ছে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণ তুর্য। বিদ্রোহীতে উক্ত চরণের আগের চরণ কোনটি? আমি ইন্দ্রাণী সুতা হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণ তুর্য। আমি উপরে ফেলিব অধিনী বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে। আমি উপরে ফেলিব অধিনী বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে। বাংলাতে বিদ্রোহ কবিতার কবির কোন দিকে প্রকাশ পেয়েছে? অত্যাচারীদের দমন, প্রতিশোধ, অনুতাপ, উৎকণ্ঠা। অত্যাচারীদের দমন, একদম শেষ করে দেব। যারা অত্যাচার আছে তাদেরকে আমি দমন করে ফেলবো। হ্যাঁ, প্রতিশোধ যায় কিনা? প্রতিশোধ যায়, তো তার থেকে এটা বেশি ভালো উত্তর। আমি উপরে ফেলিব অধীন বিশ্ব নব সৃষ্টির মহানন্দে। এখন যারা আছে তাদেরকে আমি উপরায় ফেলবো, নতুন পৃথিবী আমি রচনা করব, এর মানে আমি অত্যাচারীদের দমন করে ফেলবো, আমি রাখবো না কাউকে। বিদ্রোহ কবিতাটি কোন পটভূমিতে রচিত হয়েছে? পাকিস্তান সরকারের অপশাসন, ব্রিটিশদের অপশাসন, খেলাফত আন্দোলন, তেভাগা আন্দোলন। ব্রিটিশদের অপশাসন। মরু নির্ঝর শব্দের অর্থ কি? মরুভূমির ঝর্ণা। নির্ঝর শব্দের অর্থ ঝর্ণা। তারপরে হচ্ছে মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস। মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস। দেখো, এই প্রশ্নগুলো দেখলে কি বুঝতে পারো যে কতটা সিরিয়াসলি তোমাদেরকে এই কবিতাটা স্টাডি করতে হবে, প্রতিটা লাইন ধরে ধরে পড়তে হবে। নিচের কোন কাব্যগুচ্ছ কাজী নজরুল ইসলামের? সাম্যবাদী, সর্বহারা, সোনার তরী। সোনার তরী নজরুলের না, রবীন্দ্রনাথের। গেলগা। বলাকা, ধূমকেতু, নতুন চাঁদ। ধূমকেতু নতুন চাঁদ নজরুলের, কিন্তু বলাকা রবীন্দ্রনাথের। প্রলয় শিখা, সন্ধ্যা, চক্রবাক, এই তিনটাই নজরুলের। সর্বহারা, বিশের বাসী, ঝরা পালক, এই ঝরা পালক হচ্ছে জীবনানন্দ দাশের। তাহলে ভেজাল আছে তিনটাতেই, একটা ঠিক আছে। প্রলয় শিখা, সন্ধ্যা, চক্রবাক তিনটাই নজরুলের। মধ্যে সন্ধ্যা থেকে আমাদের যে রণসঙ্গীত আছে, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, এটা সন্ধ্যা থেকে নেওয়া। এবং মূল বইটিটার নাম হচ্ছে নতুনের গান, মনে রাখবা এটা। এটা হচ্ছে চল 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 এই নামে না,
সন্ধ্যা বইতে এটার যে নামটা হচ্ছে নতুনের গান। এই নতুনের গান যেটা, এটাকে আমরা কি করেছি, আমাদের রণসঙ্গীত হিসেবে গ্রহণ করেছি। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? লাঙ্গল, ধূমকেতু, সওগাত, বিজলি। আমরা বিজলির কথা জানি তোমাদের টেক্সট অনুযায়ী। ভারত সরকার কত সালে কাজী নজরুল ইসলামকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন? তিনি যেহেতু জন্মসূত্রে একজন ভারতীয় ছিলেন এবং অনুমোদন সূত্রে বাংলাদেশের নাগরিক ছিলেন, তো ভারত পরবর্তীতে তাকে কি করেছে, পদ্মভূষণ উপাধি দিয়েছে। তো পদ্মভূষণ দিয়েছে জীবনের একদম বলতে পারো শেষের দিকে আইসাই, এটা 1960 সালে, 1960-তে ওনাকে পদ্মভূষণ দিয়েছে। তার আগে 43 বছর বয়সে, অর্থাৎ 1942 সালের পর থেকে উনি আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়েন। তো যখন এই উপাধি দেন তখন তিনি লেখালেখি করেননি, মানে করতেন না, এবং স্বাধীনতার পরে ওনাকে বাংলাদেশে আনা হয়। অরফিয়াস শরীর ইন্দ্রজাল বিস্তার করে কার মন জয় করেছিল? ইউরিডিস। বুঝতে পারছো, শরীর ইন্দ্রজাল বিস্তার করতে হবে, এমনি এমনি কি করা যাবে না, কারো মন জয় করা যাবে না, মাথায় রাখবা। এরপরে কাজী নজরুল ইসলামের রচনার নয় কোনটি? ছায়ানট, চক্রবাক, রুদ্রমঙ্গল, বালুচর। সবগুলো নজরুলের, শুধু বালুচরটা হচ্ছে জসিমউদ্দিনের। এটা জসিমউদ্দিনের, হ্যাঁ, মাথায় রাখো। বিদ্রোহী কবিতা রচনা শতবর্ষ পূর্ণ হয়েছে কত সালে? বিদ্রোহীর মানে শতবর্ষ যদি বলো তাহলে হচ্ছে তোমার 2021, কারণ এটা 1921 সালে লেখা হয়েছিল। আর যদি অগ্নিবীণার বলো, পুরা বইটার যদি বলো, তাহলে এটা 1922, এর মানে হচ্ছে 2022। বিদ্রোহী কবিতার কবি কাজী নজরুল ইসলাম অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে কোন উৎস থেকে উপাদান সমীকৃত করেন? সমীকৃত করেন মানে নিয়েছেন, জড়ো করেছেন এক জায়গায়। ইতিহাস, ঐতিহ্য, পুরাণ, সবগুলো। ইতিহাস থেকে, ঐতিহ্য থেকে, পুরাণ থেকে, মানে সবগুলো। ইনি ইতিহাস থেকেও নিয়েছেন, চেঙ্গিস ইতিহাসের, ঐতিহ্যের আছে এলোকেশে ঝড়, অকাল বৈশাখীর, পথিক কবির, গভীর রাগিনী, আকুল নিদাগ দিয়ে আসা, এগুলো। আর পুরাণের ক্যারেক্টার তো প্রচুর, তাহলে নিতে হবে কি, আলটিমেটলি নিতে হবে হচ্ছে সবগুলো। উনি সবগুলো উৎস থেকে কি করেছেন, উপাদানগুলো নিয়েছেন। বিদ্রোহী কবিতায় তরবারি সদৃশ অস্ত্র বিশেষকে কি নামে অভিহিত করা হয়েছে? তরবারি সদৃশ অস্ত্র, কৃপান, খড়গ। আচ্ছা, এখন তরবারি মানে হচ্ছে তরবারি, আর তরবারির সদৃশ মানে হচ্ছে তরবারির মতো। এখন কথা হচ্ছে, তুমি যদি উত্তর এখান থেকে পিক করতে হয়, তাহলে তুমি কোনটাকে এখান থেকে পিক করবা? তরবারির সদৃশ অস্ত্র বিশেষ মানে তরবারির মতোই যে অস্ত্রটা, সেটা হচ্ছে কৃপান, অর্থাৎ তরবারিরই আর একটা রূপ এটা। আর খড়গ যেটা, সেটা ভিন্ন জিনিস। দায়ের মতো বড় রামদা এরকম উল্টা দিকে বাঁকানো থাকে, অনেক চওড়া হয়, অনেক ওজন হয় এটা। বলরামের অস্ত্র কোনটি? বলরামের অস্ত্র হচ্ছে হল। আমি হল বলরাম স্কন্ধে, আমি উপরে ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে। মাথায় রাখবা। তারপরে চেঙ্গিস খান কোন জাতির সামরিক নেতা? মঙ্গল। মঙ্গোলিয়া নামে একটা দেশ আছে এখন পৃথিবীতে, প্রতি বর্গ কিলোমিটারে সব থেকে কম মানুষ বসবাস করে ওই দেশটাতে, মঙ্গোলিয়া। চীনের উত্তর দিকে। এরা আগে এত বেশি ভণ্ড ছিল, এত বেশি মানে জঙ্গলি ছিল, এত যুদ্ধ করত। এদের হাত থেকে বাঁচার জন্য চাইনিজরা চীনের মহাপ্রাচীর বানাইছে। চীনের 14টা দেশের সাথে সীমান্ত আছে, এর মধ্যে গ্রেট ওয়াল অফ চায়না যেটা, চীনের মহাপ্রাচীর, এটা হচ্ছে চীন এবং মঙ্গোলিয়া সীমান্তে। বুঝতে পারছো, চীনের সীমান্ত আছে 14টা দেশের সাথে, এর মধ্যে একটা দেশের সাথে হচ্ছে তার এই মহাপ্রাচীরটা, মানে হচ্ছে ওই দেশটা হচ্ছে মঙ্গোলিয়া। এই মঙ্গলরা আগে খুব ভয়ঙ্কর ছিল, খুব যোদ্ধা ছিল, খুব নিষ্ঠুর ছিল। তাদের আক্রমণ থেকে বাঁচার জন্য চাইনিজরা ওই সীমান্তে এটা তৈরি করা হয়েছে, মানে বানায়ত হয়েছে, যাতে করে তারা ওটা থেকে প্রোটেক্ট করতে পারে নিজের দেশকে, যেন যুদ্ধে মঙ্গোলিয়া তাদেরকে ক্ষতি করতে না পারে। এরপরে হচ্ছে এই মঙ্গলরা হচ্ছে চাইনিজদের আদি পূর্বপুরুষ আর কি। চেঙ্গিস খান মঙ্গলদের সামরিক নেতা ছিল। বিদ্রোহী কবিতায় কাজী নজরুল ইসলাম নিজেকে কার শিষ্য হিসেবে পরিচয় দিয়েছেন? বিশ্বামিত্রের শিষ্য বলেছেন, কিন্তু বলরামের কাঁধের হল বলেছেন, নটরাজের সাথে কম্পেয়ার করেছেন, অরফিয়াসের বাঁশরী বলেছেন, আর বিশ্বামিত্রের বলেছেন শিষ্য। বিদ্রোহী কবিতায় দুর্বাসার পিতার নাম কি? অরফিয়াস, বলরাম, ইন্দ্র, মহর্ষি অত্রি। মহর্ষি অত্রি, অত্রি এবং অনুসার কথা বলা আছে ওই জায়গায়, মহর্ষি অত্রি। আচ্ছা, তারপরে
পরশুরাম বিষ্ণুর কততম অবতার? পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। বিষ্ণুর অবতারের যে রূপগুলো আছে তার মধ্যে পরশুরাম হচ্ছে বিষ্ণুর ষষ্ঠ অবতার হিন্দু ধর্ম অনুযায়ী। বিদ্রোহী কবিতার ডুবোজাহাজ থেকে নিক্ষেপযোগ্য অস্ত্রকে কি নামে প্রকাশ করা হয়? টর্পেডো। ডুবোজাহাজ থেকে নিক্ষেপযোগ্য যে অস্ত্র এটা হচ্ছে টর্পেডো। টর্পেডো এক ধরনের মিসাইল। আমরা তো জানি মিসাইল হচ্ছে তোমার ইয়া থেকে ল্যান্ডের যে ইয়ে আছে তোমার ওখান থেকে ফায়ার করা হয় মিসাইল, তোমরা দেখছো এগুলো। আবার বিমানও কিন্তু মিসাইল বহন করে নিয়ে যায়, নিয়ে ওখান থেকে ফায়ার করতে পারে। এখন যে ফাইটার জেট গুলো আছে, ফাইটার জেট গুলোর মধ্যে মাল্টি রোল ফাইটার জেট যেগুলো খুব আধুনিক, ওরা মিসাইল ফায়ার করতে পারে চমৎকার ভাবে। তো এরকমের মিসাইলে আবার সাবমেরিন থেকেও ফায়ার করা যায়। ওটাই হচ্ছে সাবমেরিনের যে মিসাইলটা, ওটাকে টর্পেডো বলে। সাবমেরিন তো ডুবোজাহাজ, সাগরের নিচ দিয়ে চলে। তো ওটার নিচ থেকে, পানির নিচ থেকে, পানির নিচে আরেকটা সাবমেরিনে, অথবা সাবমেরিন থেকে কোনো জাহাজের তলায়, সারফেসের জাহাজে, কোনো কোনো ক্ষেত্রে সাবমেরিন থেকে এটা ল্যান্ডে অ্যাটাক করা যায়, সাবমেরিন থেকে আকাশেও অ্যাটাক করা যায়, খুব আধুনিক সাবমেরিন যেগুলো সেগুলো দিয়ে। তো সাবমেরিন থেকে বা ডুবোজাহাজ থেকে যে অস্ত্রটা নিক্ষেপ করা হয় বা হচ্ছে তোমার ফায়ার করা হয়, যে মিসাইলটা, ওই মিসাইলটার নাম হচ্ছে টর্পেডো। এরপরে বিদ্রোহী কবিতায় বলিদানের জন্য ব্যবহৃত হয় খড়গ। বিদ্রোহী কবিতায় কানুন শব্দের অর্থ কি? উদ্যান, অরণ্য, আইন, ফুলের বাগান। আইন, নিয়ম কানুন শৃঙ্খল। আমি দলে যাই যত নিয়ম কানুন শৃঙ্খল। তো এই ছিল বিদ্রোহী কবিতার আয়োজন। ভালো থাকো সবাই। আশা করি বিদ্রোহের ভয় অনেকখানি কমছে। আরো যত ভয় থাকবে, তোমাদের সাথে ম্যারাথন আছে, লম্বা লম্বা ম্যারাথন থাকবে, তারপরে অফলাইন ক্লাস থাকবে, ইনশাল্লাহ সবকিছু মিলে এগুলো কভার হয়ে যাবে। ওকে, ভালো থাকো সবাই। সবার জন্য দোয়া শুভকামনা। আল্লাহ হাফেজ।